ধরুন আপনি একটা বাড়ি কিনতে চান, দামটা অবিশ্বাস্যভাবে কম, লোকেশনও একদম পারফেক্ট, কিন্তু একটা সমস্যা আছে। বাড়িটাকে ঘিরে অদ্ভুত সব কথা শোনা যায়। কেউ বলে রাত হলেই ভেতরে আলো জ্বলে ওঠে, কেউ বলে ফাঁকা বাড়ি থেকেও পায়ের শব্দ ভেসে আসে, আর অনেকেই দাবি করে ওই বাড়িতে নাকি কিছু অশরীরী আছে। এখন প্রশ্নটা হলো, আপনি কি এই সন্দেহজনক বাড়িটা কিনবেন? নমস্কার, আমি পায়েল। আপনারা শুনছেন শেষ লাইনের আগে। শুরু করছি আজকের গল্প, লেখক অশোক কুমার সেনগুপ্তের সন্দেহজনক বাড়ি। ভূতের ভয় আর দেখাবেন না মশাই, নিজেই ভূত হয়ে গিয়েছি। নইলে মাঘ মাসের বৃষ্টি বাদলায় কনকনে এমন শীতে চাদর মুড়ি দিয়ে আপনার কাছে আসি বাড়ির খবর নিতে। রাস্তার ধারে ঝুপসি চায়ের দোকানে কালচে বেঞ্চিতে রাগ রাগ মুখ করে বসে শম্ভু চ্যাটুর্যে, মাফলারের পাকে মাথা ঘিরে কান এবং গালের অনেকখানি ঢাকা, গায়ে শাল, কালচে প্যান্টের সঙ্গে পায়ে কালো মোজা, বুট জুতো, হাত বরাবর কালো সোয়েটার, গ্লাসের গরম চা ভাপ তুলছে। শম্ভু ঘন ঘন চুমুক দিয়ে বুঝি উষ্ণতা কুড়োয়। মানুষটা শীত কাতুরে বটে, অল্পেই হি হি করে। কত আর বয়স? এই তো 55। মাঝারি স্বাস্থ্য, গায়ের রং শ্যামলা, গরনে লম্বাপানা ভাব আছে। নিহাতি বাস্তু সংগ্রহের ব্যাপার, তাই এমন বাদলা শীত সন্ধ্যায় বাইরে এসেছে। নইলে তার মতো মানুষের এখন ঘরের বিছানায় আরাম করে বসে থাকারই কথা। ওদিকে জমি ঘরবাড়ি কেনাবেচার দালালি করে পরিশ পাত্র। রোগাটে চেহারা, ছোটখাটো মুখ, স্বর মিনমিনে, সহজে রাখতে জানে না। খদ্দের সন্তুষ্টির জন্য তালে তাল দিতে ওস্তাদ। পাজামার শার্টের ওপর একটা নীল সোয়েটার। শীতের তোয়াক্কা নেই, কর্পোরেশনের পিয়ন। জমি লেনদেনের কারবার করে 2 পয়সা করেছে। পরেশ বলল, যা বলেছেন, আমিও তো ভূত, নইলে টাইম দিয়েছে বলে এখন জল বাদলায় খবরটা দিতে আসি। টাইম দিয়ে তো ফেল করার লোকের স্বভাব। সে না হয় বুঝলাম, কিন্তু এটাকে খবর বলছেন কি করে? আমার তো মনে হচ্ছে এটা খবরের অপমান। এসে বলছেন পুরনো বাড়ি, 4খানা রুম, বারান্দা, রান্নাঘর, খানিকটা বাগানও আছে। তবে ভূতের 2বার বলেছেন, আর রিপিটের কোনো দরকার নেই। আহা, আপনার কাছে তো গোপন করতে পারি না। মালিক তো ভূত নিয়ে বাস করছেন, পুরো বাড়ি তো নয়। যথার্থ বলেছেন। মালিক মানিক চক্রবর্তী একা থাকেন, থাকার মতো আছেই বা কি। একটা মেয়ে ছিল, দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মেয়ে জামাই অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে মানিক চক্রবর্তীর পর সম্পত্তি ভোগ করার কেউ নেই? ঠিক ধরেছেন, বিক্রি করে ভদ্রলোক ভারত ভ্রমণ করে বেড়াবেন। যা খুশি করুন, উনি নিজে ভূতের কথা বলেছেন। পরেশ পাত্র বলল, কি যে বলেন, উনি কেন বলবেন? এটা পাড়ার লোকের কথা, মিথ্যেও হতে পারে। ও বাড়িতে নাকি রাত্রিবেলায় শব্দ হয়, অনেক লোকের গলা শোনা যায়। কি জানেন, আপনি নিরঞ্জন বাবুর লোক, আপনার সঙ্গে কাজ কারবার এক্কেবারে ফ্রেশ রাখতে চাই, পরে যাতে দোষ না পেতে হয়, আপনি যাতে না কিছু বলতে পারেন। আপনাকে যে বলবো তার সুযোগটাই তো দিচ্ছেন না মশাই। এখন একটা বাড়ি দেখে দিতে পারলেন না, যদিও দিচ্ছেন তাও কি করে দিই? আপনার তো 2 লাখের মধ্যে চাই, ভেরি হার্ড। শিবপুরে তো, শম্ভু চাটুর্যে বাক্য শেষ করে দেয়, 4.5 লাখ দাম। এটা অনেকবার বলেছেন। আমার ধারসাই ভালো, যার যেমন মুরদ। খানিকটা হেঁটে তো রামরাজাতলা, আবার ওদিক দিয়ে গেলে বালটিকুড়ি। আচ্ছা পরেশবাবু, আপনি কি ভূতে বিশ্বাস করেন? পরেশ একটুক্ষণ নীরব থেকে বলল, নাও বলতে পারছি না, আর হ্যাঁও না। নিজে তো কোনোদিনও দেখিনি, তবে শুনেছি। সবাই শোনে কিংবা গল্পে পড়ে, চাক্ষুষ করা লোক আমার জানা নেই। পরেশ স্বভাবত বলল, ঠিক কথা, আমারও জানা নেই। শম্ভু চাটুর্যে বলল, তাহলে কথাটা বলে আপনি আমাকে অযথা ভয় ধরাচ্ছেন কেন? আপনি রেগে যাচ্ছেন,
কি আশ্চর্য, রাগের কথায় রাখবো না? আমার রাগ কি অন্যায়? আমি কি মানুষ নই? পরেশ নিরুত্তর থাকে অল্পক্ষণ, তারপর বলে, ওই বাড়িটাই তাহলে নিয়ে নিন, আপনার দামেই পড়বে। বৃষ্টি পড়ছে অন্ধকারে, হিম বাতাসের তরঙ্গ শরীরের খোলা জায়গাগুলি চেটে নিচ্ছে ক্ষণে ক্ষণে। সামনে রাস্তার ধারে শব্দ করে গাড়ি ছুটে যাচ্ছে, মানুষ চলাচল করছে খুবই কম। 8টাও বাজেনি, দোকানে খদ্দের নেই। ওদিকে ঝিমিয়ে বসে আছে দোকানদার, তাদের কথা শুনছে কিন্তু কোনো মন্তব্য করছে না। সিগারেট কেনার একটা খদ্দের আসতে লোকটা নড়াচড়া করল, তারপর যেমনকার তেমন। শম্ভু চ্যাটুর্যে বলল, তাই নেব, আপনি ব্যবস্থা করুন। সামনে রবিবার চলুন, দেখে নেবেন বাড়িটা। কেন, কাল পরশু হয় না? আমি কালই কোলাঘাট যাচ্ছি, দাদার শরীর খারাপ, ফিরতে 2-3 দিন তো লাগবে। আপনি তো জায়গাটা চেনেন, বাড়ি খোঁজাও কঠিন নয়, দেখে নিতে পারেন এর মধ্যে, তারপর ফিরলে আমার সঙ্গে যাবেন। মন্দ বলেননি, দেখি যদি পারি, তাহলে এই কথা রইল। চায়ের দোকানের পয়সা মিটিয়ে দুজনেই উঠে পড়ল। পরেশ পাত্রের কাছাকাছি বাড়ি, শম্ভু চ্যাটুর্যকে সে বাসে তুলে দিল মোড়ে এসে। শম্ভু চ্যাটুর্যে দিব্যি ভাড়া বাড়িতে ছিলেন। বাড়িওয়ালা সাহাবাবুর সঙ্গে ভাবসাবু ছিল। ভদ্রলোকের ছেলে নেই, একটি মেয়ে, বিয়ে হয়ে গিয়েছে। সাহাবাবু মারা যেতে মালিকানা বর্তালো মেয়ে জামাইয়ের উপর। জামাইয়ের ব্যবহার সুবিধের নয়, তাকে তুলে বিক্রির মতলব আছে। তোলা অবশ্য সহজ নয়, ছেলেরা বাড়ি ছাড়তে চায় না, ভাড়াটের অধিকারের জোর প্রয়োগ করতে চায়। উঠতে হলে কিছু টাকা আদায় করবে। তবে শম্ভুর ওসব মতলব নেই, মানে মানে সরে পড়তে চায়। নির্ঝঞ্ঝাট মানুষ, কোনো ঘোর প্যাচে যায় না। সরকারি চাকরি আর সংসার নিয়ে জীবন পার করে দিল। বড় ছেলে প্রদীপ এখনো চাকরি পায়নি, বিএ পাশ করে শর্ট হ্যান্ড টাইপরাইটিং শিখে চেষ্টা চালাচ্ছে। ছোটটি সায়েন্স নিয়ে পড়ছে, সামনের বারে পার্ট 2 পরীক্ষা। শম্ভুর আর বছর 3 চাকরি, শহরে থাকতেই হবে। শম্ভু চ্যাটুর্যের দেশ গাঁ বাঁকুড়া, সামান্য জমি জায়গা, ছোটখাটো একটা বাড়িও আছে। দেখাশোনা করে খুড়তুতো ভাই। শম্ভুর তো মতলব ছিল অবসরের পর গায়ে চলে যাবে, কিন্তু কি করে যাওয়া যায়? ছেলে দুটির ভবিষ্যৎ দেখতে হবে। গায়ে গিয়ে তারা তো কিছুই করতে পারবে না। মধ্য হাওড়ায় বড় হলো, ছাড়তে চায় না শহর। এদিকে তাকেও অন্তত 3 বছর শহরে থাকতে হবে। জামাইয়ের সঙ্গে তিক্ত ব্যবহার করে কাহাতক টেকা যায়। অন্য ভারী ভাড়া পাওয়া কঠিন, পেলেও ভাড়া কয়েক গুণ বাড়বে। বাড়িওয়ালার ব্যবহার মধুর হবে এমন সম্ভাবনাও নেই। ঢের ভালো একটা ছোটখাটো বাড়ি কেনা, কিংবা 1.25 কাঠা 1.5 কাঠা জমি কিনে ছোটখাটো বাড়ি বানানো। তার জন্য নিরঞ্জনবাবুর মাধ্যমে পরেশ পাত্রের সঙ্গে যোগাযোগ। শম্ভু ধারসার চক্রবর্তীদের বাড়িতে ভূতের বদনাম আছে কথা বাড়িতে বলল না, ওরা আপত্তি করতে পারে। প্রদীপের মা তো করবেই। ভূত না হাতি, একটা মানুষ থাকে ও বাড়িতে, ভূত থাকলে কি বাস করতে পারত? যাই হোক, শনিবারে ধৈর্য থাকল না শম্ভুর। বাড়িটা হাতছাড়া হয়ে যেতে পারে। খদ্দেরের অভাব নেই, এখন ভূতকে মানুষ ভয় করে না, ভূতই করে। পরদিন অফিস থেকে ফিরে চা খেয়ে ধারসা যাত্রা করল সে। রামরাজাতলা স্টেশন থেকে রিকশা। সন্ধে হয়ে গিয়েছে। বৃষ্টি বাদলার পর বিকেল থেকে আকাশ স্বচ্ছ হলেও তেরে শীত নেমেছে। শালমুড়িকেও তোয়াক্কা করছে না হিমেল হাওয়া। রিকশাওয়ালা চক্রবর্তী বাড়ি দেখিয়ে দিল, বলল, ওই তো হেঁটে যান, রিকশা যাবে না। এসব জায়গায় ধানি মাঠ, পুকুর, ডোবা, জঙ্গল ছিল। হাওড়া শহর বেড়ে ক্রমে গ্রাস করে নিচ্ছে। নতুন বাড়ি, দোকান গড়ে উঠেছে। ডোবা পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। আগে ছিল গ্রাম পঞ্চায়েত, এখন কর্পোরেশনের আওতায় পড়েছে। এবড়ো খেবড়ো পথ, একতলা বাড়ি, নারকেল গাছ। আলো এখানে ওখানে ছিটিয়ে অন্ধকারকে ভেঙে দিয়েছে। সরু গলি, আলো অন্ধকারের আবছায়ায় শম্ভুর চোখে পড়ল বাদিকে একটা টিউবওয়েল, ডাইনে মাঝারি সাইজের কটা নারকেল গাছ।
একটা লোক হেঁটে আসছে মাফলার কোট প্যান্টে। জিজ্ঞাসা করতেই দরজা দেখিয়ে দিল, কালো দরজা। কড়া নাড়ার পর দরজা খুলে বেরিয়ে এলো চক্রবর্তী। অন্ধকারে মুখ চেনা যায় না, শীত রুখতে সর্বাঙ্গ ঢাকা। দরজার কপাটের পাল্লা সরতে শম্ভু বারান্দা দেখতে পাচ্ছিল। মিটমিট করছে 60 পাওয়ারের আলো। সামনের জায়গাটায় তরল আধার যেন ভিজিয়ে রেখেছে। এটা তো চক্রবর্তী, মানে হ্যাঁ, আসুন আসুন। ভেতরে ঢোকার পর শম্ভু দেখল না, আলোর ঢের উজ্জ্বলতা। সামনের ঘরটা সাজানো গোছানো, খাট, আলমারি, চেয়ার, টেবিল। দেওয়ালের নীলাভ বর্ণটিও যথেষ্ট ঝকঝকে। চক্রবর্তীর ধপধপে সাদা চুল, গায়ের রঙ ফর্সা, দুভাজ ধুতির ওপর কালো নকশাদার শাল, মাথায় হনুমান টুপি। এই যে চেয়ার, বসুন। আমি এসেছিলাম, জানি আপনার খবর আমি পেয়েছি। আমার শনিবার আসার কথা ছিল। চক্রবর্তী সাদা দাঁতে হাসল। আগে এসে পড়েছেন, তাতে কি হয়েছে? তবে সন্ধ্যাবেলা এলেন। দিনের বেলা হলে ঘর, ওদিকের বাগান ভালো করে দেখতে পেতেন। তবে দিনের বেলা আমার সঙ্গে চক্রবর্তী কথা শেষ করে না। আবার তো আসছি। আসবেন বই কি, নিশ্চয়ই আসবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রি করে নিতে চাই, কাগজপত্র দেখাশোনা করে নিতে চাই। কাগজপত্র দেখাশোনা করতে যা সময় লাগে, সব ক্লিয়ার, কোনো জটিলতা নেই। আমরা পুরনো বাসিন্দা, 7 পুরুষের বাস। ষোড়শী চক্রবর্তী বাঁকুড়া গ্রাম থেকে আসেন। আমাদের বংশে যে এ দশা হবে কে জানত। এলাকাটাই তো আমাদের ছিল। এ বাড়ি যে দেখছেন, এর বয়স খুবই কম, বড়জোর 100 বছর। আদি বাড়ি ছিল পেছনের দিকে, এখনও ইটের স্তূপ রয়েছে। শরিকরা সব বিক্রিবাট্টা করে সরে পড়েছে। ভাবা যায় না মশাই, পুরনো কথা বলতে গেলে বুকটা হু হু করে ওঠে। আপনার কথা বলুন। পরেশপাত্র বলেনি? পরেশপাত্র? সে আবার কে? শম্ভু চ্যাটুর্যে অবাক হয়। আপনার এ বাড়ি তো বিক্রি করবেন? হ্যাঁ, সে কথাই তো হচ্ছে, তার জন্যই তো আপনি এসেছেন। শম্ভু চুপ, ভাবে পরেশপাত্র ছাড়া তার কথা আর কে বলেছে? হুঁ, তার কথা নয়, হয়তো অন্য খদ্দের আসার কথা ছিল। ভদ্রলোক ভুল করে তাকেই ধরেছেন। দেখুন, আমি শম্ভু চ্যাটুর্যে, জানি ঘোষ লেনে থাকেন। সাহাবাবু সব বলেছেন। আপনার বাড়িওয়ালা সাধন সাহা আপনার প্রশংসা করছিলেন, জামাই নাকি সুবিধের নয়। বাড়িওয়ালা সাধন সাহার কথা বলছে? কি আশ্চর্য! তাহলে মরে ভূত হয়ে তার উপকার করতে এসেছিল। ভালোবাসত লোকটা। তা বলে? শম্ভু বলল, তিনি তো। কেন, তার কি হয়েছে? মারা গিয়েছেন সাহাবাবু। বলেন কি? কবে মারা গেলেন? প্রায় 6 মাস হতে চলল। কি যে বলেন, উনি তো শনিবারই এসেছিলেন। তার মানে সাহাবাবু ভূত হয়ে? চক্রবর্তী কথা শেষ করতে দেয় না। তাতে কি, ভূত আর মানুষ তো মেশামেশি। কে ভূত কে মানুষ চেনা কি সোজা? যত লোক দেখেন সবাই মানুষ হলপ করে বলতে পারেন? আপনি, আমি, আমাদের মধ্যে যে কেউ ভূত হতেই পারে। সাহাবাবু ভূত, তারপরের ভূতকে সার্টিফিকেট দেওয়া, নিজেকে ভূত বলা। শম্ভু চ্যাটুর্যের বুক কাঁপিয়ে দেয়। আপনি, আরে আপনি যে ভয় পেয়ে গেলেন। দুর্মশাই কথাতেই এমন। ভূত চিনতে পারলে তো ভিমরি খাবেন বাজারে, দোকানে, বাসে, ট্রামে। চক্রবর্তী হাসতে থাকল। চক্রবর্তীর কথা শুনে শম্ভু চ্যাটুর্যে ভাবল, ঠিক কথা, ভূতের বদনামে বাড়িটার আছে। এর ভূতের সঙ্গে থেকে ভূত ভয় কেটে গিয়েছে। চলুন ঘরগুলো দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। শম্ভু চ্যাটুর্যে দেখল ঘরগুলো খুব পুরনো নয়, সব ঘরেই জিনিসপত্র রয়েছে। মনে হচ্ছে চক্রবর্তী একা নয়, আরও মানুষ বাস করে। বাগানটাও পরিষ্কার, কিনেই তাকে খরচা করে সারাতে হবে না, বাস করা যাবে স্বচ্ছন্দে। কি পছন্দ হয়েছে? চক্রবর্তী প্রশ্ন করল। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি। আপনি তো চলে যাবেন? হ্যাঁ, যেতে তো হবেই। দীর্ঘশ্বাস পড়ে চক্রবর্তীর। চক্রবর্তী দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল।
শম্ভু চাটুর্যের কাছে সমগ্র ব্যাপারটা বড়ই রহস্যময় ঠেকছিল। রিকশা ধরতে খানিকটা হাঁটতে হলো তাকে। ভাবল সাহাবাবুর ভূত হয়ে আসাটা অবিশ্বাস্য। পরেশপাত্র আর সাধন সাহা নামের গোলমালে একজনকে আর একজনের ঘাড়ে চাপিয়ে ফেলেছে চক্রবর্তী। বয়স তো হয়েছে, এমন ভুল তো হতেই পারে। শম্ভু নিশ্চিন্ত বোধ করল। বাড়ি ফিরে কথাটা বলার জন্য মন উৎসুক করলেও তুলল না। বউ জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? ওই যে বলে গেলাম ধারসার বাড়িটার কথা। খরচা করতে হবে না, ভাঙাচোরা বাড়ি নয়, গিয়ে বাস করা যাবে। বউ বলল, এখান থেকে যেতে পারলে আমি বাঁচি, কিন্তু ছেলেরা তো যেতে চাইছে না। যাবে, নিজেদের বাড়ি হলে ছেলেরা আহ্লাদে যাবে, ভাড়ার বাড়ি পরের বাড়ি। শনিবার সকালবেলা পরেশপাত্র নিজেই এলো, বলল, চলুন দেখে আসবেন। বাড়ি আমি দেখে এসেছি পরশু সন্ধ্যাবেলা। সে কি, পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে কথা হয়নি। আপনি না থাকলে কথা কি করে হবে? চলুন দুজনে ফাইনাল করে নেব আজ। বায়না দিতে হয় দিয়ে আসবো। সন্ধ্যের আগে তো মানিক চক্রবর্তীর সঙ্গে দেখাই হবে না, লোকটা সারাদিনই ঘুরে বেড়ায়। তাহলে সন্ধ্যেতে আসবো। আপনাকে বলতে এসেছিলাম, এখন উঠি। রামতলা বাসস্ট্যান্ডে 5টায় আসুন। আরে বসুন, চা খেয়ে যাবেন। শম্ভু চাটুর্যে বলে, আচ্ছা, বাড়িটার অন্য খদ্দেরও লেগেছে নাকি? বাড়ি থাকলে খদ্দের লাগবেই, মানে বিক্রির বাড়ি আর কি। তবে আপনিই পাচ্ছেন, আমি ওটা ধরেছি। মানিকবাবুর সঙ্গে কথা হয়েছে, আমাকে ছাড়া সেল করবে না। তবে হ্যাঁ, দাম দর করতে যাবেন না, আমার কথাই আছে। চা খেয়ে পরেশপাত্র চলে গেল। তারপরেই মনে পড়ল শম্ভুর। ইস, জিজ্ঞাসা করা হলো না মানিক চক্রবর্তীর সঙ্গে পরশু সন্ধ্যাবেলায় কথা বলার রহস্যটার কথা। লোকটা তো পরেশকে চিনতেই পারেনি। তারপরে সাহাবাবুর ভূত আমদানি করেছিল। যাক, বিকেলেই জিজ্ঞাসা করা যাবে। 5টায় রামরাজাতলা বাসস্ট্যান্ডে দেখা হতে রিকশা করার আগে শম্ভু জিজ্ঞাসা করতে পরেশপাত্র অবাক হলো। সে কি, আমি তো আপনার কোনো কথাই বলিনি ওকে। ও জানলো কি করে? অবাক করলেন মশাই, আপনার বাড়িওয়ালার নামই বা জানলো কি করে? সাহাবাবু তো নিজেই গিয়েছিলেন, মানে সাহাবাবুর ভূত। বলেন কি, ভূতের বাড়ির বদনাম আছে বলে আপনার বাড়িওয়ালাও ভূত হয়ে ওখানে গিয়েছে? সেই রকমই তো শুনলাম। আপনার নাম শুনে চক্রবর্তী চিনতেই পারল না। পরেশপাত্র এবার অবাক হলো। বাড়িটা ঠিক চিনেছিলেন তো? হ্যাঁ, ভুল বাড়ি হলে ওসব কথা হয়। বাড়িটা নোনা ধরা, ভাঙাচোরা, ঘরে ভাঙা চেয়ার, একটা তক্তাপোষ, পলেস্তরা খসা দেয়াল, একটা কাঠের আলমারি। শম্ভু চাটুর্যে বলে উঠল, না না, বেশ ভালো ঘর দেখেছিলাম। তার মানে ভুল বাড়ি। পরেশ নিশ্চিন্ত গলায় বলল, আপনার সঙ্গে ইয়ার্কি মেরেছে। ভূতের বাড়ি বদনাম দিয়ে ওটা কবজা করতে চায় অনেকে জলের দামে। কিন্তু সাহাবাবু? আরে মশাই, জমির দালালি করি, আমার অনেক শত্রু। আপনাকে পার্টি করেছি শুনে হটানোর মতলব করতেই পারে। শিক্ষিত মানুষ, এটা বোঝেন না। কিন্তু ছাড়ার পাত্র আমি নই, বুঝলেন, আমাদের লাইনটাই বাজে। রিকশায় দুজনে চক্রবর্তী বাড়ির কাছাকাছি মোড়ে নামল। শীতের সন্ধে নেমেছে, তারপর লোসরি। হ্যারিকেন ল্যাম্প জ্বলছে মোড়ের দোকানে। শীতে জানলা দরজা বন্ধ বলে কোনো ঘরের আলোই এসে পড়ছে না পথের ওপর। নারকেল কি অন্য গাছ, বাড়ি সব যেন কালিঝুলি মেখে একাকার হয়ে গিয়েছে। পরেশপাত্র নেমে বলল, আমার সব চেনা, পিছন পিছন আসুন। অন্ধকার হলেও শম্ভু চাটুর্যে বুঝতে পারছিল এ পথেই এসেছে। এমনকি বাড়িটার দরজায় আসতেও সে টের পেল এই সেই দরজা। ওদিকের ঘরের সামান্য আলো এসে পড়েছে। কড়া নাড়তেই দরজা খুলে দিল সেই মানুষটি। আপনারা আসুন আসুন। শম্ভু চাটুর্যে স্বর চিনল। পরেশপাত্র বলল, আপনি? মানিকবাবু নেই? না, নেই, ভেতরে আসুন। আপনি তাহলে কে? কেন, এ বাড়ির মালিক। মালিকের বাবা প্রতাপ চক্রবর্তী। পরেশপাত্র বলল, তিনি তো পরলোকে। ঠিক কথা, কিন্তু পরলোক থেকে কি আসা যায় না? এই তো এসেছি। মানিক মেয়ে জামাইকে আনতে গিয়েছে,
ওরা দার্জিলিংয়ে গিয়েছিল। শম্ভু চ্যাটার্জি আর দাঁড়ায়, প্রায় ছুটেই যায় অন্ধকারে, পড়তে পড়তে বাঁচে। ওদিকে হাঁক পারে চক্রবর্তী, আরে আসুন, আপনার সাহাবাবুও ভেতরে আছেন। মোড়ে আসতে দেখে পরেশ পাত্র পেছনে এসেছে, বুক ধরাস ধরাস করছে। কি সাংঘাতিক! পরেশ পাত্র হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি দাঁড়াবেন তো? আপনি দাঁড়িয়ে থাকলেন না কেন? আপনার জন্যে। বুঝলেন, এর মধ্যে রহস্য আছে। বাড়িটা আমার হাতছাড়া করার জন্য। চায়ের দোকানের জগদীশ দালালি করে, লোকটা বড়ই সন্দেহজনক। শম্ভু চ্যাটার্জি বলল, লোকটাকে জানি নে, বাড়িটাও সন্দেহজনক। আপনি মশাই অন্য বাড়ি দেখুন। শুনছিলেন লেখক অশোক কুমার সেনগুপ্তের কলমে সন্দেহজনক বাড়ি। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ। পরের সপ্তাহে আবার হাজির থাকব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন শেষ লাইনের আগে।